প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, যুক্ত হয়েছেন বা পরবর্তী সময় যুক্ত হবেন, তাদের সকলকে আরপি স্টেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, জুলাই থেকে শুরু করে ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত বাংলাদেশের মাটিতে এমন কিছু ঘটেছে যে ঘটনাগুলো অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যে মানুষটি সেই সময় সাধারণ, স্বাভাবিক, স্বাচ্ছন্দ্যময়, স্বতঃস্ফূর্ত একটা জীবনযাপনে ছিল। স্বামী, সন্তান, ভাই-বোন, বন্ধু-বান্ধব কিংবা চাকরি, সেই জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে অনেক মানুষের জীবন একেবারেই পাল্টে গেছে। আত্মগোপনে থাকা বাংলাদেশের লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীর জীবন দুর্বিষহ। জেলে আছে লক্ষাধিক নেতাকর্মী, তাদের পরিবাররাও কেউ ভালো নেই, কারণ প্রতিনিয়ত পরিবারের সদস্যরাও সেই ৫ই আগস্ট ২০২৪ থেকে শুরু করে নিপীড়ন, নির্যাতনের শিকার। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, সেখানকার নেতা কর্মী সকলেই কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময় তাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ যুব মহিলা লীগ, এই অঙ্গ সংগঠনগুলোর নারীরা কেমন আছে, এবং ছাত্রলীগেরও যে মেয়েরা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজে পড়াশোনা করতেন, তারা কেমন আছেন, তাদের জীবন কেমন আছে? একবার কি কারো মনে এই প্রশ্নটা আসে? বাংলাদেশের মূল জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নারী সদস্যরা কেমন আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য আমরা কথা বলবো বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের কিছু নির্যাতিত, নিপীড়িত নারীদের সাথে। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই যুক্ত করে নিচ্ছি, রুকসানা আহমেদ মেহেদী, আহ্বায়ক, ফরিদপুর জেলা মহিলা লীগ। রুকসানা আপা, আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি রুকসানা আহমেদ মেহেদী, ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক, সাবেক ছাত্রলীগ মহিলা সম্পাদিকা এবং জেলা পরিষদের ইলেকশন করেছি। ফরিদপুরের সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছি। এগুলো পরে শুনবো আমরা। আমাদের আরো দুজন বোন অপেক্ষা করছেন, আমি সেই বোনদেরকে আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি। আমাদের সঙ্গে আছেন জেসমিন সুলতানা পুষ্প আপা, সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপা, আপনাকেও। আসসালামু আলাইকুম, আমি জেসমিন সুলতানা পুষ্প, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা, আমি সাবেক ছাত্রলীগ নেত্রী, আর আমি হোসেনপুর থানা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সদস্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা যুক্ত করে নিচ্ছি, আমাদের সঙ্গে আরেকজন রয়েছে, মুর্শিদা ভূঁইয়া মীরা, দপ্তর সম্পাদক, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগ। মীরা, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমেই চলে যাই মূল আলোচনায়। আজকে আমাদের যে বিষয়, সেটি হচ্ছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিষয়, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে প্রস্তুত নারীরা। এটি না হয় ধরে নিলাম যে রাজনৈতিক কথা, কিন্তু এই নারীরাই তো ঘরে কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো কন্যা। তাহলে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পরিচয়ের কারণে নারীরা কেন অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, আত্মগোপনে থাকবে? এই নারী কি বাংলাদেশের নারী না, বাংলাদেশের কন্যা নয়? তাহলে শুধুমাত্র তার অনেকগুলো পরিচয়ের, তার 10টি পরিচয়ের একটি পরিচয় যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয়, আর সেই বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে যদি বাংলাদেশের জন্ম হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নারীরা কেন নির্যাতিত হবে? এ প্রশ্ন তো করতে হবে এখন। এ প্রশ্ন সবাই যদি না করে, তাহলে আপনার ঘরে যে নারীরা আছে তারাও কিন্তু কখনো নিরাপদ হবে না। আসুন প্রথমেই শুনে নেই আমাদের আজকে যে বোনরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা কে কেমন জীবন কাটিয়েছেন। রুকসানা আপা, 5ই আগস্টের আগে আপনার জীবন সম্পর্কে আমার ধারণা আছে, কারণ কিছুদিন আগেও আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাথে ছিলাম, যুব মহিলা লীগে আমাদের বন্ধুরা ছিল। তো এই যে 5ই আগস্ট পরবর্তী সময় আপনার জীবন এখন কেমন, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপা। 5ই আগস্টের পরে আমরা নারীরা
আমরা নিজের কাছেই মনে হয় আমরা বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশ, আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা কেউ নিরাপদ ছিলাম না। সর্বোপরি কথা, আমরা দলের আমাদের একটাই অপরাধ, আমরা আওয়ামী লীগ করি। আমাদের ঘরে থাকার, আমাদের দেশে থাকার, আমাদের জেলায়, নিজ জেলায় জায়গা হয়নি। সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে আমার নিজ জেলা ফরিদপুর থেকে আত্মগোপনে চলে আসতে হয়েছে, এবং আমার বাসার সামনে বৈষম্য, যারা তৎকালীন লাল লাল স্বাধীনতার ছেলেপেলেরা, সন্ত্রাসী জঙ্গি যারা, জি সন্ত্রাসী জঙ্গি, রাইট, ওরা হোলি খেলেছে আমার বাসায়। আমার বাসায় বৃদ্ধ মা, আমার একটা প্রতিবন্ধী ভাই, তারা নিরাপদ ছিল না। বাসার সামনে যে ভাঙচুর করা হয়েছে, আমাকে খোঁজা হয়েছে, এবং অশ্লীল ভাষায় আপা গালাগালি করা হয়েছে, যেটা কখনো কোনো সভ্য মানুষের ক্ষেত্রে সম্ভব না। মনেই হয় নাই আপা যে আমরা বাংলাদেশের জনগণ, আমাদেরও ভোট আছে, আমরা বাংলাদেশের নাগরিক। ওই সময় বা আপা 2 ঘন্টার ভিতরে আমার ছোট একটা বাচ্চা আপা, 4 বছর বয়স, সেই বাচ্চাকে নিয়ে আপা চলে আসতে হয়েছে। কোথায় যাব, কোন জায়গায় থাকবো আপা, কিভাবে রাস্তা দিয়ে আসবো, মবের শিকার হব কিনা, কি করবে আপা। 2 ঘন্টার ভিতরে আপা কোনো আত্মীয় স্বজন আপা বাসায় জায়গা দিতে চায়নি। তারা ভয় পাইছে যে আওয়ামী লীগ করি। আপা 75 পরবর্তীতে যে এরকম দেখতে হবে আপা, সেই দিনটাও জীবদ্দশায় দেখে গেলাম আপা, যে এরকম যে হতে পারে। আমরাও তো ছিলাম সরকারে, আমাদের আওয়ামী লীগ, আমাদের দেশরত্ন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তিনিও তো ছিলেন সরকার প্রধান। কই আমাদের সময় তো এরকম নারীদের উপরে হেনস্থা করা হয়নি। আমি ফরিদপুর জেলার উদাহরণ দেবো আপা। ফরিদপুর জেলায় বিএনপি নেতা ছিল, জামাতের মহিলা নেত্রীরা ছিল, কই তারা তো নির্দ্বিধায় ঘরে থাকছে। আমরা কখনো তাদের বিরুদ্ধে একটা মামলা করিনি আপা, আমরা তাদের হয়রানি করিনি। কিন্তু আপা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমি মহিলা বলে আপা আমাকে কিন্তু রেহাই দেওয়া হয়নি। 7-8টা মামলা আপা আমার বিরুদ্ধে আছে, হত্যা মামলা আছে আপা, নাশকতার মামলা আছে, সন্ত্রাসী বিরোধী আইনের মামলা আছে আপা, এবং ফরিদপুরে ঢোকার নিষেধ। আমার বাসায় কেন, আমার ফরিদপুর জেলায় ঢোকা নিষেধ, গেলেই গ্রেপ্তার হব। আপা এই যে যে একটা মানে অস্বস্তিকর পরিবেশ, কি যে কষ্টের আপা, কোথায় যাব, কোথায় থাকবো, ছোট একটা বাচ্চা, স্বামী আছে, আমার ভাই আছে, মা আছে, বাবা মারা গেছে, আমি বাবা মার একমাত্র সন্তান। আপা এই যে যে আমাদের সেই কালের ইউনূস সরকার, যে অবৈধ সরকার আপা, দখলদার সরকার, বাংলাদেশকে আজকে যেখানে নিয়ে গেছে আপা, কেউ নিরাপদ না। আর আমরা নারীরা, আমরা তো, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের নারীর ব্যাপারে অনেক বেশি ভূমিকা নিছে। আমরা তো আপা আমাদের সময় কখনো আমরা সহিংসলতা আচরণ করিনি, কিন্তু আজকে আপা আমরা যেই আক্রমণের শিকার হচ্ছি, মনেই হয় না আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের ভোটার, আমরা বাংলাদেশের নাগরিক। এটা অনেক কষ্টের ব্যাপার। এই কষ্ট আপা জীবন ভরে বয়ে যেতে হবে। এই জীবদ্দশায় দেখে গেলাম আপা, আমাদের বঙ্গবন্ধুর বাড়ি, যেটা 32 নম্বর, বীরঙ্গনাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছিল যে বীরঙ্গনাদের ওই বাড়ির ঠিকানায় লিখে দাও যে তার বাড়ি বঙ্গবন্ধুর ওই 32 নম্বর বাড়ি। সেই বাড়িও আপা এক একটা করে ইট খুলে নিছে আপা, সেইটাও দেখতে হয়েছে এই জীবদ্দশায় আপা। আওয়ামী লীগের অফিস ভেঙে ফেলছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আপা। আমরা আওয়ামী লীগ করি, আমাদের অপরাধ একটাই আপা, আমরা জয় বাংলা করি, এবং আমরা জয় বাংলা করি। এই জিনিসটা আপা মানতে পারে না, আমরা নারীরা এইভাবে করে মাঠে আসি। আমরা ছিলাম অতীতেও আপা, ছিলাম, এখনো আছি, রাজপথে বিরাজ করে যাচ্ছি। একদিনের জন্য আপা ভয় পাইনি, প্রচন্ড কষ্ট করে যাচ্ছি। রুকসানা আপা, আপনার কাছ থেকে শুনবো আরো কথা, এবং আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে বাংলাদেশের নারীদের পরিচয় যদি শুধু হয় তারা জয় বাংলার লোক, তারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক, তাহলে এই পরিচয়টাই থাকুক, এই পরিচয় থাকুক। আমরা কথা বলবো, এবং এখানে দর্শক এই যে 4জন নারীকে দেখছেন, এই 4জন নারী কিন্তু মানে কিছু কিছু সন্ত্রাসী, জঙ্গি, হত্যাকারীদের কাছে, হত্যাকারীদের মানে চক্রান্তের কারণে আমরা 4জনই কিন্তু তথাকথিত মানে মেটিকুলাস ডিজাইনের চক্রান্তে 4জনই কিন্তু এখানে খুনি, আমরা 4জনই মার্ডার কেসের আসামি। যাই হোক, আমি কথা বলবো জেসমিন সুলতানা পুষ্পা আপার কাছে। জেসমিন সুলতানা পুষ্পা আপা হচ্ছেন সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি। জেসমিন আপা, হ্যাঁ ধন্যবাদ আপা। আপনারও একটা সুন্দর সাজানো গোছানো জীবন ছিল জুলাইতে, কিন্তু 5ই আগস্টের পর সেই সাজানো গোছানো জীবনটা আপনাকেও, আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
সেই 5ই আগস্ট পর আপনার অবস্থা কি, কেমন আছেন, কোথায় কোথায় আছেন জানতে চাই না, কিন্তু প্রশ্ন করতে চাই, আগের জীবন তো নেই, এখন কেমন আছেন? ধন্যবাদ রুকিয়া পাচ্ছে আপু, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। তো 5ই আগস্টের পরে যে প্রশ্নটা করেছেন তার আগে বলবো যে 5ই আগস্টের আগে রাষ্ট্রপতি ছিলাম, নেত্রীটাকে। আর 5ই আগস্টের পরেও তো আপনি জানেন যে 5ই আগস্টে যে 14ই আগস্ট সন্ধ্যা রাত্রে আপনি যখন মোমবাতি প্রজ্বলন করেছিলেন আমরা ওইখানে ছিলাম, কিন্তু আমাদের গাড়িটা পড়ে যাওয়াতে জায়গা থেকে আপনার উপরে মব হচ্ছে, তখন আমরা পিছিয়ে আসি। তারপর আমরা 15ই আগস্ট সকালবেলা যাই, যাওয়ার পরে কিন্তু আমাদের পুষ্প, ওখানে যুব মহিলা লীগের কয়েকজন ছিলেন, আমি নাম বলছি না, ছিলেন কয়েকজন। আচ্ছা, না আমরা পরে আমাদের গাড়ি লেট হয়েছিল, আমরা পরে গিয়েছিলাম। তারপর আমরা এই 15ই আগস্ট সকাল 8টায় যাই। যাওয়ার পর আমরা যখন 32-এ ঢুকবো বাড়িতে, তখন দেখি এই গেটের মুখে আমাদের ছাত্রলীগের ছোট ভাইকে খুব মারধর করতেছি। তো আসলে আমরা তো যারা যুব মহিলা লীগ, আমরা সাবেক ছাত্রলীগ করা, তো একটা টান আছি। সেই ভাইকে উদ্ধার করতে যে আমরা যে 5 সদস্য একটা টিম ছিলাম, 2জন গুরুতর আহত হয়ে ভাইয়ের সাথে, পরে 3জনকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে যখন আমি এবং গোপালগঞ্জের শ্যামলী আপা আর আমাদের গাজীপুরের মুনমুন, আমরা 3জনের যুব মহিলা লীগের ফুল দিতে ঢুকি, তখন আমাদের উপর অ্যাটাক করে। তারপর আমাদের জামা কাপড় ছিঁড়ে দেয়, তারপর পরবর্তীতে আমাদেরকে দৌড়াচ্ছে, মারবে। তখন আমরা জীবন বাঁচার তাগিদে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাইয়ের ভাই যে খুকা ভাই, তার বাসায় যে আমরা আশ্রয় নেই এবং সেখানে নিরাপদ সারাদিন আমরা লুকিয়ে থাকি। তারপর সন্ধ্যার পরে আমরা আস্তে আস্তে সেফলি চলে আসি। তার পরবর্তী সময় চলে আসছে আমাদের নূর হোসেন দিবস। তো আমরা শুনছি, পুষ্প আপনি বলেন। তারপর আমার নেত্রী যখন ভারত থেকে নিরাপদ আশ্রয় থেকে উনি প্রথম আমাদের প্রোগ্রাম দিয়েছেন নূর হোসেন দিবস, সেই নূর হোসেন দিবসে আমরা যাই ফুল দিতে। সেখানে ফুল দিয়ে আসার সময় আমি যখন পার্টি অফিসের সামনে দিয়ে আসতেছিলাম, তখন সেখানে আমাকে একদল ছেলেরা আটকায়। প্রথম একটা লাঠি দিয়ে বুকে ঠ্যাক দিয়ে দেয়, তারপর বললাম যে কি আপনি, তখন পরিচয় দিল। দেওয়ার পরে তারা আমাকে মব করলো। তখন তো টিভি চ্যানেলে দেখছেন আপনারা। তারপর কারাগারে পাঠাই। কারাগারে আমি 6 মাস 11 দিন থেকে জামিনে আসি। কারাগারে আপনি কেমন ছিলেন, কারাগারের অবস্থা কি, সেটা আমরা শুনবো। আমরা একটু মীরাপার কাছ থেকে ঘুরে আসি। মীরাপা, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে শুনতে চাই আপনার জুলাইতে আপনি আপনি যেমন ছিলেন আজকে কেমন আছেন? ধন্যবাদ আপা। জুলাইতে যেমন ছিলাম, যদি ওই 24-এর ওই জুলাইটা বলি, আমি কিছু প্রিভিয়াস কথা বলবো। 18 জুলাই বলি প্রথম, যেটা ধানমন্ডি 27, 28 আন্দোলনটা যখন মানে অনেক রূপ নিতে থাকলো, ওদের পেছনের যে ষড়যন্ত্রটা, এটা হয়তো আমাদের বুঝতে দেরি হয়েছিল বা হয়তো কেউ কেউ বুঝেছিলেন। তো সেই দিন 18 জুলাই আমি আমার ছেলেকে কলেজে ভর্তি করিয়েছি। আমি ধানমন্ডি 28-এ আমার বাসা, আমি 27 পার হতে পারছিলাম না। এই স্মৃতিটা আমার চোখে ভাসে এখনো। আমি শুধু ভাবছিলাম ছেলেকে রক্ষা করতে পারবো তো। পুরোটা রাস্তা আগুন জ্বলছিল। তো মানে এবং 28-এর পেছন দিয়ে একটা সরু রাস্তা আছে লেকপাড় দিয়ে, ওখান দিয়ে আমি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যে বাসায় পৌঁছেছি, এবং আমার বাসার গেটে, আমার বাসাটা মানে মোটামুটি একটা ওই মানে বাসাটা হলো নাসিম ভাইয়ের বাসার উল্টা পাশে, আমার বাসার কর্নারে আগুন জ্বলছে। আমি ছেলেকে ধরে শুধু বাসায় ঢুকেছি এবং শুধু মনে হয়েছে আল্লাহ, আমি ছেলেকে রক্ষা করতে চাই। এই যে একটা বিভৎস রূপ, আমি 111 দেখেছি, আমি এই বিভৎসতা। এবং আপনি একেবারেই 90-এর যে আন্দোলন ছিল, ওইটা একটা আন্দোলন ছিল আসলে। আর এটা যেহেতু ষড়যন্ত্র ছিল, এই জন্য আমরা অবশ্য অনেক কিছু বুঝতে পারি নাই। এই যে গোটা 28, 27 যে আগুন জ্বলেছে গোটা রাস্তা, এবং আস্তে আস্তে করে যেভাবে ঘটনাটা মোড় নিল, আমি ওখানে দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সকল মেয়েরা মরিচ মেশানো পানি নিয়েছিল, ওই সকল মেয়েরা ছিল ওই বাসার সামনে। দ্যাট মিন 28-এর পুরো রাস্তা, 28 থেকে 32 পর্যন্ত। এই ছিল 18 জুলাইয়ের একটা ঘটনা। তারপর যদি আমি 5 আগস্টে চলে যাই, একেবারে 5 আগস্টে যখন নেত্রী চলে গেলেন,
তারপরে যে ব্যাপারগুলো ছিল আপা, মানে শুধু দেখেছি আর মানে চিৎকার করে কেঁদেছিলাম যে এই দেশ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ভাইয়ের বাসা যে লুট করলো, ওরা আগুন দিতে চাইলো, যদিও আমি মানে এখন অন্য কোথাও। তো মানে ওই সিচুয়েশন, মানে ওই সময়গুলা 28-এর, একইভাবে আমি ধরেন খুব কাছ থেকে, যেমন একটা ছেলেকে ওরা সাদ্দাম মনে করে দৌড়াতে থাকলো মারবে, তো আমি খুব টেনশনে, জানলা ওরা, আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম যে এটা ছাত্রলীগের সাদ্দাম। তো আমি ভাবছিলাম জানলা ছেলেটা কি এই পথে যেতে হলো, বুঝতে পারলো না। পরে শুনলাম যে না, ও নিরাপদে আছে। তো এই যে ছেলেটাকে সাদ্দাম ভেবে দৌড়ে গেল, ওই ছেলেটার ভাগ্যে কি ঘটেছিল জানি না। একইভাবে যদি বলি, আপনার সেই 14ই আগস্ট মনির ভাই ছিলেন আপনার সাথে, আমার বাসা যেহেতু তখন ওই জায়গায়, আমি রেডি হয়েছি, আমি নামবো। তো আমাকে একজন ফোন দিয়ে বললো আপা একদম নামবেন না, খুবই অবস্থা খারাপ। আমি মনির ভাইকে কল করলাম, মনির ভাই বললো এসো না। 15ই আগস্ট আপনার আমি সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, এবং সেই বীভৎস রূপটা বলি, আপা তো কিছু বললেনই, কিছু মহিলা, ওনারা কোথা থেকে এসছেন জানি না, ওনারা মানে বীভৎসতা দেখে ওনারা ভুলে গেছেন কোথায় যাবেন। এবং একটা রিক্সা ড্রাইভার বলছে কেউ 32-এর দিকে যায়েন না, খুবই খারাপ অবস্থা। আমি উপরে দাঁড়িয়ে আছি, ওই যে মহিলাগুলা বা মেয়েগুলা, ছাত্রলীগ হোক বা যুব মহিলা লীগ বা মহিলা লীগ যারাই হোক, ওরা বলতে পারছে না ওরা যাবে কোথায়। একজন শুধু বললো সামনে 27। এখন যে মানুষ 32-এ আসে সে কি 27 ভুলে যায়? কিন্তু সেই বীভৎসতা তার সেই স্মৃতিটাকে লোপাট করে দিয়েছে, যে সে 27 চিনতে পারছে না, সে বাড়ি যাবে বা এখান থেকে বের হবে, সে ওই জায়গাটা পাচ্ছে না। এই যে বীভৎসতা, এই বীভৎসতা একেবারে 21শে আগস্ট পর্যন্ত চলে, এবং প্রতিটা মানুষ ওই পথে আসলে তাদের মোবাইল চেক করেছে। আমি নিজে আমি মানে অনেক বছর ওই এরিয়ায় ছিলাম, আমি মব হতে দেখি নাই। এমন এমন টাইপের মব হতে দেখেছি বা ঘটনা দেখেছি যেগুলো আমার বিগত সময়ে চোখেই পড়ে নাই, 5 আগস্টের পরে পড়েছে। মানে খুবই বীভৎস, মানে এই জিনিসগুলো আসলে। এবং প্রতিনিয়ত কারো বাসায় রেড হচ্ছে, আগুন দিয়ে দিচ্ছে, এবং কি একটা বীভৎস সময় আমি ওখানে পার করেছিলাম। আমার আত্মীয় স্বজন যারা আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে সবাই টেনশনে ছিল যে তুমি ওই জায়গাটায় আছো, তুমি এখান থেকে সরো। এই যে আপনার 5 আগস্টের পরবর্তী একটা জীবন, মানে একটা ভয়ের জীবন, এবং কোনো রাত বোধহয় খুব ভালো করে ঘুমিয়ে দেখি নাই, ভয় তো ছিল, কারণ আমি ওখানে আছি, বাচ্চাদের নিয়ে ভয় ছিল। আমার আমার বাচ্চারা কলেজে যেতে, এটা আমার সবাই জানতো, বাচ্চাদের একটা থ্রেট ছিল আপনার সেই 18 জুলাইয়ের পর থেকে। 18 জুলাই আমি লিখেছিলাম, আমাদের কলেজের একটা ছেলে 18 জুলাই নিহত হয়। তো আমি লিখেছিলাম যে এই ঘটনাটা ঘটেছে শিবিরের সেক্রেটারির দ্বারা। হ্যাঁ, এবং সে ভালো ছেলেটি রাস্তায় যাওয়ার কথা না, কিন্তু ওকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু এই কথাটি লেখার কারণে আমার বাচ্চাদের লাইফ রিস্কে চলে যায়। তখন আমি সবাইকে ডিসকাস করেছি যে এই অবস্থার মধ্যে আছি। তো এই যে 5 আগস্ট বা এই জুলাই ষড়যন্ত্রের কারণে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। এবং আরো একটা কথা শুধু এতটুকু বলবো, আমি বিগত সময়ে অনেক সরকার পরিবর্তিত হয়েছে, অথবা আমাদের আওয়ামী লীগের 15 বছর 7 মাস একটা, তার মাঝে ছাত্রলীগের ছেলেমেয়েরা যেমন পড়ালেখা করেছে, বিএনপি ছাত্র দলের ছেলেমেয়েরা পড়ালেখা করেছে, এই শিবিরের ছেলেমেয়েরাও পড়ালেখা করেছে। তাদের ছাত্রত্ব বাতিল হয় নাই, তাদেরকে কেউই হলো পরীক্ষার হল থেকে ধরে মেরে পুলিশে হস্তান্তর করে নাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এই জিনিসগুলো দেখতে হয়েছে, যে আমাদের ভাই বোনদের পড়ালেখা করতে পারছে না, ওদের সার্টিফিকেট বাদ করে দেওয়া হচ্ছে। এই যে একটা বর্বরতা, এবং এই দখলদার বাহিনীর বর্বরতা, এই বর্বরতা আমরা, আমাদের সময় ওরা কিন্তু সুবিধা পেয়েছে, কিন্তু ওরা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়। আসলে কি নিশ্চিহ্ন হওয়ার মতো? বাংলাদেশকে আওয়ামী লীগ জন্ম দিয়েছে। আমরা এই প্রশ্নটা রেখে গেলাম আমাদের, যারা আমাদের দর্শক দেশে বিদেশে থেকে দেখছেন। মীরা যে প্রশ্নটা করেছে যে আসলে কি নিশ্চিহ্ন করা সম্ভব, সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আমরা এখন রুকসানা আপার কাছে যাব। এই যে
এই যে পুরা পরিবার পরিজন নিয়ে একটা অনিশ্চিত জীবনের মধ্যে পড়ে যাওয়া এই নারীদের, ছেলেরা কোথাও না কোথাও থাকতে পারে হয়তোবা, কিন্তু নারী হওয়ার কারণে চাইলেই আহ, সবকিছু সব জায়গায় থেকে যাওয়া সম্ভব হয় না একটা নারীর পক্ষে। নারীদের কোথাও না কোথাও একটু এখনো কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। সেটি আমি যখন আত্মগোপনে থেকেছি আমাকেও সেটি মাথায় রাখতে হয়েছে, সেই যন্ত্রণাটা ভোগ করতে হয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলো ভোগ করতে হয়েছে। তেমনি নিশ্চয়ই সবাইকেই। এই যে যে সময়টা গেছে তখন কিরকম মনে হয়েছে যে আর পারছি না। অনেকেই তো আহ, সবকিছু ছেড়ে ছুড়ে আর আন্দোলন বা দলের জন্য কাজ করা ছেড়ে অনেকেই কিন্তু চুপ করে গেছে। এরকম কি কখনো দুর্বল মুহূর্তে এসছে রুকসানা, বা পরিবারের কাছ থেকে চাপ ছিল? ধন্যবাদ আপা। আমি সাবেক ছাত্রলীগ মহিলা সম্পাদিকা, আর 2003 সালে আমি ইলেকশন করেছিলাম আমাদের জেলা শহরের রাজেন্দ্র কলেজ থেকে। তার মানে আমি বেড়ে উঠেছি দুঃসময়ের। আমি আসলে একেবারে। সুসময়ের থেকে ওঠা রাজনীতি করা না, আমি দুঃসময় থেকেই আমার তৈরি। আমি ছাত্রলীগ নেত্রী, তারপরে আমি যুব মহিলা লীগের সদস্য হয়েছি, তারপরে আমি যুব মহিলা লীগের আহ্বায়ক হয়েছি। হ্যাঁ আপা, অত্যন্ত কষ্টের জীবন অতিবাহিত করেছি। এমন হয়েছে রাতে ঘুমায় আছি, যেখানে আত্মগোপনে আছি, জানলাম পুলিশ চারপাশ দিয়ে ঘিরে ফেলছে, রাতেই বের হইতে হবে। কেবলমাত্র ঘুমাইছি, পরে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে বের হচ্ছি, এখনই বের হয়ে যাব। পরবর্তীতে চিন্তা করলাম, এখন যদি রাতে আমি বের হই এত রাত্রেবেলা, তাহলে আমি নিশ্চয়ই কট খাবো, কারণ এত রাত্রেবেলা কোনো মেয়ে মানুষ বের হবে না। এরকম প্রতিবন্ধকতার শিকার হয়ে পিচ্চিটাকে নিয়ে, আমার ছোট পিচ্চি যেহেতু থাকতে পারে না আমাকে ছাড়া, এমন একটা জায়গায় চলে গেলাম আপা। সকালবেলা ভাত খেতে পারতাম না, যে বাসাটায় গেছি তার পাতিল টাতিল নাই, একটা ব্যাচেলার বাসায় গেছি, বিছানাও নাই। ছোট বেবিটাকে নিয়ে আপা কোন রকমের রুটি কলা খেয়েছি এবং একবেলা ভাত খেয়েছি আপা, আলু সিদ্ধ করে। কিন্তু আপা আমার কি হয়েছে, জেদ কাজ করছে আপা, যে না, ঘুরে দাঁড়াইতে হবে। কারণ শেখ হাসিনা আমাদের বঙ্গবন্ধু, আমরা তাকে বাঁচাইতে পারিনি। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমরা জাতি হিসেবে অত্যন্ত, আমার কাছে নিজের লজ্জিত, কাছে ব্যর্থ। লাঞ্ছিত লাগে, ব্যর্থ। একদম। ঠিক আপা দেখেন 24-এ সেম আপা সেই ঘটনার পুনরাবৃত্তি, বরং তার চাইতেও বেশি আপা, যেখানে আমাদের নেত্রীর অন্তর্বাস নিয়ে আপা মানে বিদ্রুপ করা হয়। এটা আপা আপনি মানে এটা ভাবা যায় না আপা, চোখে পানি এসে যায়। আর আপনাকে দেখে আপা আমি একটা কথা বলি। জি, রুকসানাপা, এই অন্তর্বাস কিন্তু আসলে আমাদের লজ্জিত হওয়ার কিছু নাই। এই মেটিকুলাস চক্রান্তের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এটার জন্য লজ্জিত হবে। রাইট আপা। আপা আপনাকে দেখে আমি আরেকটা জিনিস শিখছি আপা। আমি তো মফস্বলে মেয়ে আপা, আমি তো আর রাজনীতি ঢাকায় করিনি। আপনাকে দেখেছি আপা, আমি তখন আত্মগোপনে ছিলাম। আমি দেখেছি আপা, আপনি যখন গেছেন আপা ফুল দিতে, আপা বিশ্বাস করেন আমার মনে হয়েছিল আমি আপনার পাশে যাই আপা। আপনাকে যখন মব করতেছে আপা, যখন আপনাকে মানে কি বলবো আপা, আপনাকে যখন পিটাচ্ছে আপা, বিশ্বাস করেন আপা আপনার সেলুট জানাইছি আমি ওইখান থেকে বসে আপা, আমি নিজে পোস্ট করছি। তারপরে আপা যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে আপা, আমি একটুও ভেঙে যাইনি আপা। আমি চিন্তা করছি আপা, জন্ম নিছি, মরবো একবার। জন্ম নিছি যেমন একবার, মরবো একবার। আমার দুইটা ছেলে আপা, আমি আমার দুইটা ছেলেকে বলে দিছি, যদি আমার জীবদ্দশায় যদি আমি শেখ হাসিনাকে ফিরায় আনতে না পারি, তোমাকে বলে গেলাম, আমার দুইটা সন্তানকে বলে গেলাম, আমি তো রাজপথে আছি, তোমরা দুইজন এই প্রত্যেকটা ধানমন্ডির 32-এর যে একটা একটা করে ইট খুলে নিছে, আমার ফরিদপুরের আছে আপা কিছু ছেলে পেলে, আমরা সব স্ক্রিনশট দিয়ে রাখছি আপা। বলছি তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, যে বঙ্গবন্ধুকে বাঁচাইতে পারিনি, 24-এ জননেত্রী শেখ হাসিনাকে আপা আমরা রাখতে পারিনি। আমরা এরকম প্রধানমন্ত্রী জীবনে কোনোদিনও পাবো না। বাংলাদেশে আরেকটা শেখ হাসিনা জন্ম নিবে কিনা আপা এটা জানি না আপা, কিন্তু আপা আমরা শক্তিশালী হয়েছি একটু আপা, একটু ভেঙে যায়নি, বরং মানে খাই না খাই। যেদিন আপা ঋণ আছে অনেক, আজকে আমার নামের আগে যে যুব মহিলা লীগের আহ্বায়ক আপা 10 জন চিনে, আজকে আপনার প্ল্যাটফর্মে আপা আমাকে এনেছেন। কেন এনেছেন আপা? জন্ম দিয়েছে আমার বাবা মা, কিন্তু পরিচয় দিয়েছে আপা শেখ হাসিনা। আমি শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের একজন কর্মী আপা। আপা আমার ঋণ আছে শেখ হাসিনার কাছে, আপা আমাদের অনেক দিছে। এখন নারী হিসেবে আপা নারীদের যে উন্নয়ন করছে আমাদের দেওয়ার কথা। আমাদের দেশরত্ন শেখ হাসিনা,
আপা আমার কথা হচ্ছে, আমার ঋণ শোধ করার সময় আসছে। আমার নামের আগে যে সম্মান 10 জন সম্মান করতো, আজকে আমি যে ফরিদপুর জেলার প্রধান, আমি ইলেকশন করছি আপা, 10 জন চিনে সালাম দেয় আপা। এই জিনিসটা পাইছি কার জন্য আপা? তো শেখ হাসিনাকে ফিরে আনার জন্য আপা আমরা বদ্ধপরিকর। এবং আমার বাংলাদেশ যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি MB কানিজের নেতৃত্বে আপা আমরা এই পর্যন্ত 14টা প্রোগ্রাম করেছি সফলভাবে। আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে 10ই মার্চ আমরা ধর্ষক ইউনুস এর বিরুদ্ধে আমরা ঝাড়ু মিছিল করেছিলাম আপা। 15ই আগস্টে প্রোগ্রাম করেছি আমরা। ধানমন্ডির 3-এর এতে সর্বোপরি আপনি দেখেছেন 20শে ফেব্রুয়ারিতে আমরা ধানমন্ডির 3-এর এতে আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি, জাতীয় পতাকা উত্তোলন করেছি, বঙ্গবন্ধুর ছবি দিয়ে ওখানে আমরা মাল্যদান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি আপা। এই যে যে মানে এই যে যে বুকের ভিতর থেকে আসা, এটা কিন্তু আপা কোনো দেখানো না আপা। কে কি করলো কিছু জানি না, আমরা জানি আমরা কিছু মানুষ আছি একেবারে যারা পদ পদবি বুঝি না, পদ পদবি লাগবে না। যেদিন আপা ফিরবে, শেখ হাসিনা একমাত্র যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আপা তার হাতেই সুরক্ষিত। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন কি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আপনি দেখেন আপা, এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই দখলদার ইউনুসের সময় 4139টা আপা ধর্ষণ মামলা হয়েছে আপা। ছোট শিশু বাচ্চা থেকে আপা 90 বছরের মহিলারা কিন্তু আপা কেউ নিরাপদ না আপা। আপনি দেখেন এরকম একদমই আপনার না। জীবদ্দশায় কিংবা আমার জীবদ্দশায় আমরা দেখিনি। আপনি আমরা কেউ নিরাপদ না আপা, কেউ নিরাপদ ছিলাম না। একমাত্র বাংলাদেশের কথা ভাবে একজন আপা। তো এই জন্য আপা কোনো ভয় পাই না আপা, অকুত ভয় হিসেবে আপা অনেক অনেক কোনো অনেক কিছু চাই না, ধন্যবাদ। শুধু একটা জিনিস চাই আপা, জীবদ্দশায় জননেত্রী শেখ হাসিনাকে আপা এই বাংলায় আমরা আপা অবশ্যই আবার ফিরিয়ে আনবো। প্রধানমন্ত্রী রূপে ফিরিয়ে আনতে চাই আপা। ওকে রুকসানা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং একটি কথা বলি, একটা কথা একজন আমাদের রিক্সা শ্রমিক ভাই বলেছিলেন যে এক শেখের বেটির কারণে কোটি বাপের বেটি নিরাপদ। এবং আজ যে আমরা মেয়েরা আজকে কথা বলছি, আমরা মেয়েরা আজকে জীবনকে একটা মানে আমাদের জীবনটা মনে হচ্ছে যে একটা উত্তাল সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, ছোট্ট একটা খড়কুটো ধরে। এই খড়কুটো ধরে যে আছি, এটা একটা আশা, একটা বাতি ঘর, একটা আস্থার জায়গা। আমরা সেই আস্থার জায়গা, সেই আশাটা হচ্ছে শেখ হাসিনা। তার কথা ভেবেই লড়াইটা করছি এবং আমরা নারীরা এই লড়াইটা চালিয়ে যাব। আমি জেসমিন আপার কাছে যেতে চাই। জেসমিন আপা, আপনাকে তখন বলেছিলাম যে আমরা শুনবো জেলখানায় আমাদের নারীদের উপর কি কি নির্যাতন হয়েছে, আমরা শুনেছি। আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই। ধন্যবাদ আপা, আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো যেটা হলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, আমরা অনুসন দিবস 10 তারিখে অ্যারেস্ট হই। তার সারা রাত্র আমরা মডেল পল্টন থানায় থাকি। তারপর 11 তারিখ সকাল 10টায় আমাদেরকে পিজি হাসপাতালে নেওয়া হয়, প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়। তারপর দুপুর 2টায় আমাদেরকে সিএমএস কোর্টে নেই, কোর্টে না উঠিয়ে তারা এখান থেকে পুলিশে প্রিজম গাড়ি করে 3টায় রওনা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে। তো তখন আমাদের আত্মীয় স্বজন আবার দলীয় ভাই বোনেরা ছিল, জানতে চেয়েছিলেন যে কোথায় নেওয়া হচ্ছে। তো তারা বলতে নারাজ, বলেনি। তো আমাদের ফ্যামিলি বলছে যে ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 3 ঘন্টা সময় লাগবে। যদি দুপুর 3টায় আমাদের গাড়ি ছেড়েছে, আমরা টাইম অনুযায়ী সন্ধ্যা 6টায় কারাগারে পৌঁছার কথা। সেখানে রাত 10টা পর্যন্ত আমাদের ফ্যামিলিরা কোনো খবর পাচ্ছে না আমাদের, আমরা নিরুদ্দেশ ছিলাম সেদিন। আর সেদিন মূলত ঘটনাটা ছিল, ঘটনাটা ছিল যে তারা আমাদেরকে কারাগারে না নিয়ে আমাদেরকে ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্ত এলাকায় নিয়ে গেছে মেরে ফেলার জন্য 10 জনকে। তারপর 10 জনকে মেরে ফেলার জন্য তখন আমরা বুঝতে পারিনি। তখন আমাদের সাথে আরো 11 জন যে খুনি আসামি বাবা ওরা ছিল, ওরা বলছে যে আপনাদেরকে মেরে ফেলার জন্য নিয়ে আসছে। কেন মেরে ফেলবে? এখানে এনে নেত্রীদেরকে নেতাদেরকে মেরে ফেলে। তুমি কি বলো? হ্যাঁ, আমাকে তোমাদের কি করবে? আমাদের সহই মেরে ফেলবে। তোমাদেরকে মেরে ফেলবে কেন? আমরা যে সাক্ষী হয়ে যাব, আপনাদের জজদের সাথে আমাদের 11 জনকে মোট 21 জনকে মেরে ফেলবে। তখন ওই আপা মনে চিনবেন, আর্য আপা ছিল পরিচিতর মধ্যে, ওই আপা চিনতে পারে, আর্য আপা ছিল। আর আমরা 10 জন ছিলাম। তখন আমি আর্য আপা বলতে, জপু আপনি স্লোগান দেন আর আমি পুলিশের সাথে কথা বলি। তো আমি পুলিশকে বারবার বলতেছি যে ভাই আমার মোবাইলটা দেন, আমরা একটু ফ্যামিলির সাথে কথা বলি, যে এখানে নিয়ে আসছেন মেরে তো ফেলবেন, তো যেন কালকে যদি লাশ পায় তাহলে এখান থেকে যেন কুড়িয়ে নেয়, অবশ্যই পেপার কাটিং হবে, আমাদেরকে মেরে ফেলবে। তো আমরা ভয় পাচ্ছি না, তো
দেন আমরা ফ্যামিলির সাথে শেষবারের মতো কথা বলি, আমাদের স্বামী আছে, সন্তান আছে, বাবা মা আছে, একটু কথা বলি। তারা ফোন দিচ্ছে না, তার মধ্যে একজন পুলিশ ফোন করতে, স্যার স্যার, হ্যালো স্যার স্যার, ওরা তো জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করছে মেয়েরা। তখন যখন আমাদেরকে মোবাইল দিচ্ছে না, তখন আমরা 10 জনে মিলে স্লোগান দিলাম, সেই জুড়ে গলা ছেড়ে জয় বাংলা জয় বাংলা জাতীয় স্লোগান। তো সেই স্লোগান দেওয়ার পরে তো চতুর্পাশ থেকে ওই এলাকায় আপনার বিদ্যুৎ তেমন নেই, লালবাতি জ্বালিয়ে হাতে লাঠি দা নিয়ে লোকজন বের হচ্ছে, যে ব্যাপার শেখ হাসিনা চলে গেছে, তাহলে এখানে মেয়েদের স্লোগান কেন, ঘটনা কি? তখন সবাই আসতেছে। এইরকম পরিবেশ দেখে তাৎক্ষণিক পুলিশ স্যার হয়তো উপদেষ্টা কাউকে ফোন দিয়েছে, তখন তারা বললো যে ওদেরকে কারাগারে নিয়ে যান। তখন রাত আমাদেরকে প্রায় 2টা 37 মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছাই। ওই দিকটা দীপমণি আপা আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা যাই, দীপমণি আপাকে পাইছি, নরসিংদীর সংরক্ষিত আসন এমপি রুচি আপাকে পেয়েছি আমরা, তারা আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এদিন 8টা পর্যন্ত দীপ আপু ওনার গেটটা খোলা রাখে ডিভিশনে আমাদেরকে দেখার জন্য। আর তখন কিন্তু টেলিফোনটা নিয়মিত ছিল, আর দীপমণি আপু তখন মোবাইল ইউজ করতে পারতেন, আপার সাথে বাইরে ওনার কন্ট্যাক্ট ছিল। তো নেত্রী কিন্তু ওইখান থেকে দীপমণি আপাকে বারবার ফোন দিচ্ছে যে আমার 10টা মেয়ে কোথায়, ওদেরকে কোথায় নিয়েছে, কোনো সাংবাদিক বলতে পারতেছে না, ওরা নিরুদ্দেশ কেন, ওদেরকে মেরে ফেলছে মনে হয়। তা আপা কিন্তু বুঝতে পেরেছিল, শেখ হাসিনা আপা বুঝছে যে আমাদেরকে মেরে ফেলার জন্যই নিচে, তাহলে আমরা কেন নিরুদ্দেশ। 10 তারিখে পুরা পৃথিবী ভাইরাল আমরা 10 জন নারী, আর এখন 11 তারিখ আমরা নিরুদ্দেশ নাই। তারপর আমরা 3টার সময় আমরা ফ্যামিলিকে ফোন দিই, রাত 3টায়, যে আমরা কারাগারে এসেছি, আর কিছু বলা যাবে না, যদি সাক্ষাতে হয় জানতে পারবে, এটুকু। তারপরে আমাদেরকে আপনার নিয়ে যায় ডিভিশনে আমাদেরকে একদিন ডাকা হয়। পরের দিন যখন দীপমণি আপা আমাদের নিয়ে একটু মিটিং করে, তখনই আমাদেরকে ডিভিশন থেকে বের করে ওয়ার্ডে নিয়ে যায়। এবং সেই দিন 24 ঘন্টা পরে 150 সিসি ক্যামেরা ফিট করেছে আমরা 10 জনের জন্য, এবং আমাদের মামলা দিয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে জঙ্গি। আমরা জঙ্গি, আমরা নাকি এই কারাগার উড়িয়ে দিব, সেই জন্য 150 সিসি ক্যামেরা একবার নজরবন্দি। তারপর ডিভিশন থেকে যখন নিয়ে আসবে, তখন আমরা প্রতিবাদ করলাম 10 জন, যে আমরা ডিভিশন পাবো, আমরা কেন যাবো ওয়ার্ডে, আমরা ডিভিশনে কেবিন না দেন, আমাদের ওয়ার্ড আছে, ডিভিশন ওয়ার্ডে থাকবো। তারা দিবে না, আমাদের নিয়ে গেছে সাধারণ আসামিদের মাঝে বিভিন্ন পানিশমেন্ট দিবে, অসুখ বিসুখে আমাদেরকে আক্রান্ত করবে, মূলত আমাদের কিভাবে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে তাদের প্ল্যান। তো নিরুপায়, তো 48 ঘন্টা পর আমাদেরকে দিয়ে দিল ওয়ার্ডে যাওয়ার পর দেখেন আমাদের উপরে কি প্ল্যান। প্রথম প্ল্যান তো ওরা মারতে পারেনি হালুয়াঘাটে, সেকেন্ড প্ল্যান আমাদেরকে বালির চাপা দিয়ে মেরে ফেলবে। সেটা কি পাবে, যারা কয়েদি আসামি, রাইটার এবং পাহারাদার থাকে, তাদেরকে বলছে ওদের সাথে একটু খুচাখুচি করবা, ওরা কিন্তু অনেক পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। হ্যাঁ হ্যাঁ, খুচাখুচি করবা যখন ওরা লাগবে। তখন আপু দেখেন আমরা এদিন আমি আপনাকে ছবিটা দিব না, আমি কারাগারের ছবি নিয়েছি পুরা বিল্ডিং এর। এই বিল্ডিংটা 4 তলা, এখানে আপনার 17টা ইউনিট ওয়ার্ড। তো এর মধ্যে আমরা মাত্র 10 জন, 10টা ওয়ার্ডে 10 জন, একজন করে আপা। আমাদের কি অবস্থা বুঝতেই পারতেছেন। যখন আপা 4টার সময় লক আপ করে দিয়েছে, মনে হচ্ছে পৃথিবীটা অন্ধকার, আমরা বাংলাদেশ না পাকিস্তানে আছি সেটা ফিল করা শুরু করলাম। তারপর নামাজ পড়লাম, নামাজ পড়ে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম যে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সাহস নিয়ে এখানে থাকতে হবে, ভয় দেখালে হবে না। আর বুঝতে তো যে ভয় পাচ্ছি, আর ভয় পাবো না। আমরা যেহেতু চলে এসেছি কারাগারে, আমরা এখন এখানে হাল ধরবো, আমাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে নেত্রী একদিন জানবে এখানে কি হয়েছিল। আর যে মিথ্যা সদৃশ চুলাই, সেটাকে যদি আমরা নিরসন করতে চাই, মুছে দিতে চাই, তাহলে আমাদের বাঁচতে হবে, এই কারাগারে আমাদের থাকতে হবে সুস্থভাবে। তখন আমরা মনোবল বৃদ্ধি করি। তারপর আবার আমরা রাত্রে ঘুমাই না, কারণ ওই যে মেসেজ চলে আসছে কানে কানে, গোপন সূত্রে যে বালির চাপা দিয়ে মেরে ফেলবে। আবার আমরা 30 জন করে থাকি একটা ওয়ার্ডে, যদি আমাকে একা ধরে আমি কি বাঁচবো? আমি যত সাহসী হই না কেন, পারবো না। হ্যাঁ দেখেন, দ্বিতীয় প্ল্যানটা গেল বালির চাপা। তো আমি পরের দিন সবাইকে 10 জনকে ডেকে বললাম খুব কেয়ারফুল, যে তোমরা ওয়ার্ড ভিত্তিক 1 জন করে এখন, তো ওরা কিল দিলেও সহ্য করে নিও, কিছু বলো না, আমাদের বাঁচতে হবে। পরবর্তী 15 দিন 1 মাস গেল, এভাবে পারে না, বালিশ চাপাটাও ফেল হয়ে গেল। সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান আমাদের কিনা খাবারে বীজ দেবে, কারণ গভর্নমেন্ট খাবারে তো বীজ দিলে আপনার জবাব দিতে আছে, আমাদের পিসির খাবারটা সেটা তার বীজ দিবে প্ল্যান করছে। ওইটাও একজন কয়েদি আসামি, সে আমাদের পন্থী, সে গোপনে আমাকে বলে দেয় যে পুষ্পাপু তুমি সবাইকে জানিয়ে দাও তোমাদের কিনা খাবার যেন সেফ রাখো। আপনি জানেন না, যদি কারাগার থেকে তথ্য নেন,
আমাকে এক নামে জেনে পুষ্প খাবারের প্যাকেট নিয়ে হাতে করে নামে ভিক্ষুকের মতো হাতে নিয়ে উঠে মাঠ থেকে। আমরা 10 জনের খাবার আমি আমার পলিথিনে রাখতাম, কখনোই আমরা রুমে রাখি না। যা কিনতাম যতক্ষণ না খাওয়া শেষ হতো ততক্ষণ এটা পলিথিন হাতে নিয়ে নামতে হতাম। সবাই বলতো এই নেত্রী কেন ভিক্ষুকের মতো পলিথিন নিয়ে ঘুরে। আমি বলছি যে আমরা এখন ভিক্ষুকে হয়েছি, তোমার জাতীয় ভিক্ষুক কারাগারের জন্য। কিন্তু ওইটা বুঝতে দিই না যে খাবারে যে বিষ মিশাবে প্ল্যান করতেছি, এটা আর বুঝতে দিই না। তারপর কিছুদিন পরে আপনি সিআইডি আমার পেছনে লাগিয়ে দিচ্ছে খাবারের পিছনে, যে পুষ্প খাবারের প্যাকেট নিয়ে টানামা করে গেল 4 তলা থেকে নিচতলা। ঘটনা কি এখানে? তো পুলিশ তো ডিআইজি আইজিরা যায়, তারা তো জানে না যেখানে কি প্ল্যানিং। আমরা তো গোপনটা জেনে গেছি যে কিনা খাবারে বিষ দিবে, তা আমরা তো কিনা খাবার আর রাখতেছি না। এভাবে আমরা 4 মাস কাটালাম। তারপর থেকে আমরা প্রতিবাদ করা শুরু করে দিলাম। তারপরে আরো কিছু আপুরা গেছে, ওই যে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কিছু আপুরা যে যুব মহিলা লীগের মহিলা তার প্রোগ্রাম করলো, তারা আস্তে আস্তে যাই। তো এখানে একটা ভূমিকা নিয়েছিলাম আমরা 10 জনের মধ্যে আমি, যে আমাদের যে বোনেরা আসবে কারাগারে আমরা রিসিভ করবো, আমরা রিসিভ ফার্স্টে। না হলে কয়েদি আর যে রাইটার ওরা আপনার তাদেরকে কন্ট্যাক্ট করে একটা অ্যামাউন্ট না দিলে তাদের নামে কমপ্লেন দিয়ে তাদেরকে আপনার কন্ডেম সেলে দিয়ে দেয়, ফাঁসির সেলে। তখন আমরা 10 জন রুখে দাঁড়ালাম যে না, আমাদের বোনদেরকে আমরা রিসিভ করবো। তার পরবর্তীতে নিশি গেল, রিবা গেল, নদী গেল। এভাবে আমাদের সবাই আমরা প্রায় দেখা যায় রমজান ঈদ পর্যন্ত আমরা 35 জনের মতো হয়ে যাই। তখন থেকে আমরা একটা ইউনিট হয়ে গেলাম। তারপরে আরেকটা কষ্ট দেখেন আমাদের, মানে হাস্যকর আবার কষ্ট। দীপুমণি আপা উনি আমাদের একটু সিনিয়র নেত্রী, উনি ডিভিশনে থাকে, ওনাকে দূর থেকে একটু সালাম দিব ওইটার জন্য আমাদের শোকজ করে, কমপ্লেন দেয়। আমি একদিন গেছি দেখা করতে, আপা ডাকতেছে ইশারায় যে পুষ্পা আসো। পরে গেছি, কেন কথা বললাম, 3 দিন আমার পিসিতে খাবার বন্ধ করে দিছি, খাবার দিতে দেয় নাই, ওই আটকায় রাখছি। কেন দীপুমণি আপাকে সালাম দিলাম, এটা আমার অপরাধ। তা আসলে আপা যেটা বলবেন যে আসলে তারা বিভিন্ন আমাদের মানসিক টর্চার করেছে। যদি অসুস্থ হয়ে যেতাম শুধু প্যারাসিটামল, ক্যালসিয়াম আর হচ্ছে আপনার অ্যান্টাসিড প্লাস এই আর খাবার স্যালাইন, এছাড়া আর কিছু না। আর আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস তারা পিসিতে ছিল, আমরা যেটা শুনেছি যে জেলারা পিসিতে আপনার সব ধরনের জিনিস রাখতো এবং মাংস পোলাও দিত ওরা। কিন্তু আমরা 10 জন যাওয়ার পরে এগুলো বন্ধ করে দেই। কেন জানেন? ওই যে খাবারে বিষ দিচ্ছে, আমরা তো কিনা খাবারটা খাই, তা তো খাবো না। লাস্টে তারা ভাতটা আর পিসিতে দেয় নাই, পিসি থেকে ভাতটা ক্লোজ করে দিছে। কারণ ভাত তো আপা সারাদিনে একবার হলে খেতে হবে, তাই না? অন্য শুকনা খাবার 2 বেলা খাইছি, তো ভাতটা একবার খেতে হবে। তখন বাধ্য হয়ে ভাত পানিতে ভিজাই রেখে আমরা ভাত খেতাম, পান্তা ভাত, যাতে বিষটা একটু কম খাই। আর এই বিষটা এটা একটা স্লো পয়জন। আমি একদিন চুরি করে আমাদের যে চৌকায়, যেটাকে রান্নাঘর বলে, সেখানে আমি চুপে চুপে যাই, সকালবেলা যাই দেখি যে কি দেয়। এটা এমনই একটা মেডিসিন আপা যে গ্যালানের মধ্যে থেকে একেবারে সাদা পানি যেরকম চকচক করে, এই মেডিসিনটা আমার চকচক করে রান্নার পরে ঢেলে দেয় খাবারে। খাবারে যে পুষ্টি গুণগত মান সব নষ্ট হয়ে যায়। আর এই মেডিসিনটা কাজ করে আস্তে আস্তে আমাদেরকে দুর্বল করে ফেলবে। তারপরে একটু জ্বর উঠবে, জ্বর পরে হালকা কাশি হবে, সর্দি হবে, তারপরে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট থেকে হার্ট অ্যাটাক। আমি 6 মাস 11 দিন জেলখানায় থেকেছি। তার মধ্যে 2 জন রুগী এভাবে মারা গিয়েছেন, 2 জন আসামি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আর তারা উচ্চতর রেফার্ডে যে নিয়ে যাবে চিকিৎসার জন্য, এমনই একটা প্রসেসিং তাদের প্রসিকিউটর অনুযায়ী, যেটা করতে করতে পেশেন্ট এখানে শেষ। শুধু ন্যায় আর কি, যাতে তার দায়ভার সারা হোক, যাতে পুজোর রাস্তায় মারা গিয়েছে, কারা কর্তৃপক্ষ এটা দায়ী না। আসলে এটা একটু তাদের, আমি মনে করবো যে একটু তাদের মানে বেঁচে যাওয়ার একটু অজুহাত, বা এটা একটা প্ল্যানিং তাদের, যে কিভাবে বেঁচে থাকা যায় জনগণের কষ্ট থেকে। আজকে আমরা এভাবে ভিতরে মারা যাই, জনগণ আমাদের জন্য জানতে চাইবে যে কেন নেত্রীরা এভাবে মারা যাচ্ছে বা আসামিরা কেন মারা যাচ্ছে। তাদের যে জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে সরকারি ভাবে, সেটার থেকে বেঁচে থাকার জন্য তারা এই প্ল্যানটা করে। মূলত আসলে আমাদেরকে ন্যায় মৃত্যুর পরে, আমি যতটুকু মানে এখান থেকে আমার ধারণা হয়েছে কারাগার থেকে। আর আমাদেরকে একসাথে কথা বলতে দিত না, একসাথে চলতে দিত না, মানে একা একা থাকতে হবে। তারপরে আমাদেরকে বলে ক্রিটিসাইজ করে। জেল সুপার যিনি ছিলেন উনি আমাদের ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের ভাগ্নি ছিলেন, বলে কেমন লাগতেছে, আমাকে প্রশ্ন করে কি ব্যাপার, কেমন লাগে নেত্রী? আমাকে হ্যাঁ ভালোই লাগতেছে। আপনার কি মনে হয় যে আমাদেরকে যে জঙ্গি মামলা দিয়েছেন, আমরা কি জঙ্গি? আমি মাস্টার্স কমপ্লিট করে একটা মেয়ে, আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমি ল করতেছি, আমার ল পরীক্ষাটা দিতে দিলেন না, ফাইনাল পরীক্ষাটা দিলেন না, এটা অমানবিক।
একটা কি ল উত্তর স্টুডেন্ট দিবেন? স্টাডি করতে কত সময় লাগে। পরে কই, দেখেন এটা তো আমার কিছু করার নেই, আপনাদের উপদেশটা দিচ্ছেন না। আমি তো আচ্ছা ঠিক আছে। তো এতদিন তো বলতেন যে পুলিশরা আপনারা নাকি পুলিশটা নাকি শেখ হাসিনার কথায় উঠবাস করে, তো এখন আপনারা কার নির্দেশে এসব করতেছেন আমাদের সাথে? আর এই যে বৈষম্য বৈষম্য বৈষম্য, এখন কি বৈষম্য হচ্ছে না? একেবারেই। সাধারণ আহ, সাধারণ আসামিদেরকে টেলিফোন করতে দেন, আমাদের টেলিফোন বন্ধ করে দিচ্ছেন, এটা কি বৈষম্য না? তাহলে আপনারা কোন বৈষম্য দূর করতেছেন বাংলার জনগণের জন্য? বাংলার জনগণ একদিন জেসমিন জানতে চাই। জেসমিন সুলতানা পুষ্পা আপা, আপনাকে এখানেই থামাবো, কারণ আপনার কাছ থেকে যা শুনলাম এটা ভয়ঙ্কর এক তথ্য। মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না যে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধী জেলখানায় নিয়ে গিয়ে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সারা পৃথিবীতেই কিন্তু বহু ক্রিমিনালদেরকে জেলখানায় মানবাধিকারটা কিন্তু এনশিওর করা হয় যে সে যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয়। কিন্তু এখানে শুধুমাত্র আওয়ামী লীগ করবার কারণে মানবাধিকার তো অনেক দূরে থাক, একটা মানুষের মর্যাদাই দেওয়া হচ্ছে না। এবং আমি বলবো যে নিশ্চয়ই আপনার উপর আপনার পরিবারের এবং আল্লাহর রহমত ছিল যে আপনি বেঁচে আসছেন। এবং এর চেয়ে ভয়াবহ কিছু হতে পারে না। আমি চিন্তা করছি যে আমাদের দর্শকরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জেলে আমাদের যে সকল রাজনৈতিক নেতা কর্মী যারা আছেন এবং বর্ষিয়ান নেতারা আছেন অনেক, তাহলে তাদের উপরেও তো একই নির্যাতন চলছে। আপনাদের ভাবতে হবে, আপনাদের কিন্তু এখন এই জিনিসটা, আপনারা যদি নীরব থাকেন যে জেলখানায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে এভাবে হত্যা করা হবে, নির্যাতন করা হবে, আর বাংলাদেশের মানুষ সেটি নীরব সাক্ষী হয়ে থাকবে, ঠিক আছে, আমরা এই সাক্ষী দিয়ে আপনাদের কাছে বিচারটা দিয়ে রাখলাম। মীরা, আপনার কাছে আসতে চাই। আমার জেসমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমরা মীরা আপার কাছে একটু শুনতে চাই। মীরা আপা, আপনি তো জি। ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। আমরা কিন্তু এই ধানমন্ডি শুধু না, পুরো ঢাকা শহরেই দেখেছি আমরা বিভিন্ন দলের মেয়েরা কিন্তু তাদের জীবন যাপন করেছে, স্বাভাবিকভাবেই চলাফেরা করেছে। তো সেখানে কে কোন রাজনৈতিক দল করে সেই বাড়ি বাড়ি সেই ঠিকানাটাও আমরা গ্রহণ করিনি, সেই ঠিকানা অনুযায়ী আমরা কোনো মবকেও পাঠাইনি। কিন্তু ওরা আমাদের বাড়িঘর চিহ্নিত করে রেখেছিল 1971 সালের মতো। রাজাকার আলবদররা বাড়িঘর চিনিয়ে দিয়েছে, হানাদার বাহিনী সেখানে গেছে এবং পাকিস্তানিদের কাছে আমাদের নারীদেরকে তুলে দিয়েছিল। এই 5ই আগস্টের পরও আমরা দেখেছি একই ঘটনা ঘটেছে, আমাদের মেয়েদের উপর শারীরিক নির্যাতন হয়েছে। এবং জেসমিন আপা হয়তো এটি সেভাবে বলেননি, মতিঝিলে নূর হোসেন দিবসে সেখানে, এবং যেদিন আমি নিজেও মবের শিকার হই, এবং আপনারা নিজেও দেখেছেন যে মেয়েদেরকে তো মারছে, মানে চুল ছিঁড়ে ফেলছে, কাপড় ছিঁড়ে ফেলছে, মানে কাপড়টা ছিঁড়ে ফেলার একটা টেন্ডেন্সি। কারণ কাপড়টা ছিঁড়ে ফেললে যেটা হয়, একটা মেয়ে দুর্বল হয়ে যায়, তখন আর সে প্রতিহত করতে পারে না, এবং একটা মেয়েকে সে ওই অবস্থায় ভিডিও করার চেষ্টা করে তারা। এই যে একটা মানে অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। মীরাপা কি বলবেন এরকম পরিস্থিতি? আপা, এখন এই যে কথাটা বললেন না, আপনার নূর হোসেন দিবসে আমিও গিয়েছিলাম, ওখানে ছিলাম এবং 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমি ছিলাম জিপিওর ভিতরে, যখন সবাইকে মারপিট করে ওরা জিপিওতে ঢুকেছে, ঢুকে মোবাইল চেক করছে, আমি ওখানে বসা, হ্যাঁ, আমি এবং আমি দাঁড়িয়েছিলাম বাধ্য আপনার। হয়ে নামাজের ছোট্ট একটা নামাজের ঘর ছিল ওখানে, আমি ওই নামাজের ঘরে নামাজের মধ্যে বসেছিলাম। আজকে আমি দর্শকদের সামনে এটা বলছি। ওদেরকে যেটা আমি দেখেছিলাম আপা, সেদিন আমি দাঁড়িয়েছিলাম যা সচিবালয়ের কর্নারে, ওই কি বল আইল্যান্ডটার উপরে দাঁড়ানো। আমি একাই দাঁড়ানো, তো আমাদের সাথে আরেকজন, অনেকেরই যাওয়ার কথা, যাই হোক আরেকজন আপা গিয়েছিলেন, উনি আবার চলে এসেছেন, আমি দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দেখছিলাম এবং আমার আশপাশে অনেককে আমাদেরই লোক মনে হয়েছিল, কিন্তু হয়তো আমরা সবাইকে তো আর চিনতে পারি না, এটা একটা ব্যাপার। যেমন তো কিছুক্ষণ পরে যা 3:30টার দিকে আমি দেখতে পেলাম ট্রাকের মাঝে যারা ছিলেন তাদের হাতে প্রত্যেকে সশস্ত্র সজ্জিত, আপনার কি রড, বাঁকা রড টড সব সহ। এবং তখন মনে হলো না, এখানে বোধহয় আর দাঁড়ানো সম্ভব নয়,
এবং আপনার 5 আগস্টের পরে তার ওদের যেটা মনে হয়, মানে পরিস্থিতি দেখে যেটা মনে হয় যে ওদের একটা ধারণা আওয়ামী লীগ করে মানে তাকে যেভাবে খুশি শ্লীলতাহানি করা যায়, অপমান অপদস্থ করা যায়, তাকে মানে একটা মানুষ না, আওয়ামী লীগ করে মানে সে মানুষ না, তাকে আমি যা খুশি করতে পারি। কিন্তু এই যে আমার স্বাধীন বাংলাদেশ, এই দেশটা আওয়ামী লীগের হাত ধরে জন্ম নিয়েছে। আপনি একটা জিনিস আপনাকে দেখবেন সব মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, ওরা কি করে 71টাকে প্রায়োরিটি দিতে চায় না, সে 47-এ ফিরে যাবে, ঘুরে ফিরে 47, মানে 71 বললেই আমার বঙ্গবন্ধু চলে আসে, শেখ মুজিবুর রহমানের কথা চলে আসে, মুক্তিযুদ্ধ চলে আসে একই সাথে, এবং এখানে বঙ্গবন্ধুর কৃতিত্বটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাহলে ওরা যে কোনো উপায়ে, এবং আমি অনেককে দেখেছি 5 আগস্টের পরে, আমার খুব দুঃখ লাগে, এনারা আবার মুক্তিযুদ্ধও করেছেন। এখন আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা, তো আমি কোনো একটা মুক্তিযোদ্ধাকে ছোট করে কথা বলে আমার কষ্ট হয়। কিন্তু এই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে একটুখানি মানে ইনিয়ে বিনিয়ে ছোট করতে ওনাদের কিন্তু খুব ভালোই লাগে আমার মনে হচ্ছে। কিন্তু এই যে বঙ্গবন্ধুর ডাকেই যে এরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেশটাকে স্বাধীন করলেন, ওনারা বলতে চায় বঙ্গবন্ধু হলো পাকিস্তানের সাথে আপোষ করে কারাগারে। একটা মানুষকে আপোষ করে কারাগারে থাকে? এখন এই কথাগুলো মানে এমন ভাবে ওনারা বলে, ওনারাও তো মুক্তিযোদ্ধা, ওনারা তো ওই সময়টাতে শ্রম দিয়েছেন, ওই সময়টা তো ওনাদের ত্যাগ ছিল, কষ্ট করেছেন সবকিছু। আবার একটা কথা আপা আপনার এখানে আমি বলি, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, বেঁচে আছেন, তো যেখানে বাবা থাকেন জানে যে বাবা মুক্তিযোদ্ধা। 5 আগস্টের পরে আমার বাবাকে পথ আটকিয়েছিলেন 4-5 জন হুজুর, প্রশ্ন করেছিলেন চাচা আপনি কি চান? তো আব্বা বললেন যে আমার চাওয়ায় কি কিছু বদলাবে? তোমরা কি আমার চাওয়াটা শুনবে? তোমরা যা করছো তো করবে। তা আমরা শুধু বললাম ওই পথে আর আব্বা আপনি হাঁটবেন না। হ্যাঁ, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, যেহেতু বয়োবৃদ্ধ মানুষ খুব বেশি চলাফেরা করতে পারে না। এই যে একটা পরিস্থিতি, দেখেন মানে 5 আগস্টের পরে ফাঁসির আসামি কিভাবে কারামুক্ত হলেন, কোন আইনে হলেন, কোন ইয়াতে মানে কোন সালিসিতে হলেন, উনি এখন সংসদে। এই উনি জিনিসগুলো বলেছেন এবং 5 আগস্ট না আসলে উনি ফাঁসির মঞ্চ থেকে সংসদে হ্যাঁ, আসতে পারতেন না, সেই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসতে পারতেন না। হ্যাঁ, মীরা, আমরা এই একদম জিনিস শেষের দিকে চলে এসেছি, আরেকদিন আরো মন খুলে আলাপ করবো, একটু যদি তাড়াতাড়ি শেষ করেন। না, এই এই জিনিসগুলো মানে খুব দুঃখজনক লাগে। আমরা কি এগুলো করেছি? যার অপরাধ তার শাস্তি হয়েছে, তার পরিবার কিন্তু কষ্ট পায় নাই। আর ওরা একটা পরিবারের বাবা মা সন্তান সন্ততি সবাইকে, ইভেন 9 বছরের একটা বাচ্চা মেয়ে ময়মনসিংহে, তাকে বাবাকে না পেয়ে, বাবা যুবলীগ করতেন, তাই ওই বাচ্চা মেয়েটাকে গাছের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এই যে নির্মমতা, এই বর্বরতা, এটা কেবলই ওরা যত যাই বলুক, এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং আমরা যেটা বলি বা নর্মালি আমি বেশি বলে থাকি, ডিপ স্টেটের যে দালাল ডক্টর ইউনূস, আসলে এই দখলদার ইউনূস, খুনি ইউনূস আমাদের সমাজটাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে, অসহিষ্ণু একটা সমাজ করেছে। এই সমাজ কতদিনে ঠিক হবে জানি না, বাংলাদেশেই তো থাকবো আপা, কোথায় যাব? তাও চাই আমার দেশ ঠিক হোক, জননেত্রী শেখ হাসিনা ফিরে আসুক, এবং ওনার কঠোর হস্তে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমন করুক। মানে উনি ওনার জীবদ্দশায় উনি ফিরে আসুক বাংলাদেশে সসম্মানে, সেই উদ্দেশ্যে যেখানে যতটুকু কাজ করার করে যাই, চেষ্টা করি ওনার কথাটা বলার, দলের কথা বলার বা সত্যটা বলার। দলের কথা তো আসলে মূলত না, আপনি মুক্তিযুদ্ধ বললে আওয়ামী লীগের ফেভারে যাবে, এটা সত্য কথা। মীরা, আমরা আপনি শেষ যখন করতে চাই, একদম শেষ সময় সুন্দর হয়ে গেছে। বাংলাদেশ বলবেন, অবশ্যই আওয়ামী লীগের পক্ষে যাবে। একদম, জি আপা, একদম। ধন্যবাদ আপা, আমরা এই সুযোগটুকু একদমই দেওয়ার জন্য, ছোটখাটো কিছু কথা বলতে পেরেছি আপনার জন্য আমরা এখানে। না না, অনেক ধন্যবাদ। আমরা আরো একদিন কথা বলবো প্রিয় দর্শক, এই 3 জন অতিথিকে নিয়েই আমরা আগামী সপ্তাহে আরেকদিন কথা বলবো, কারণ আজকে কথা বলে আমার মনে হয়েছে যে আরো অনেক কথা আমাদের রয়ে গেছে। এই 3 জন অতিথিকেও আমার বলা থাকলো যে আমরা অবশ্যই আগামী সপ্তাহে আরেকদিন কথা বলবো। অনেক কথা আছে জমে, সে কথাগুলো আপনাদেরকে জানাতে হবে এবং জনগণ হিসেবে আপনাদেরকে দায় দায়িত্ব নিতে হবে।
কারণ এই নারীরা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নারী না, এরা বাংলাদেশেরও নারী। আমিও মুক্তিযোদ্ধার সন্তান, মীরা মুক্তিযোদ্ধার সন্তান, বাকি যদি তারাও মুক্তিযোদ্ধা পরিবারের, মুক্তিযুদ্ধের পক্ষে। কাজে শুধু আওয়ামী লীগ করে বলে তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের নারী, বাংলাদেশ আওয়ামী লীগের নারীদের মেরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, অত্যাচার করা যায়, সংবিধান তা বলে না। এবং বাংলাদেশের জনগণকে এর দায় দায়িত্ব নিতে হবে, এই সকল বিচারে অংশগ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবেন। রুকসানা আপা অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। জেসমিন আপা অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। মুর্শিদা ভূঁইয়া, মীরা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যারা কমেন্টস করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা।